নমস্কার, ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার সুমনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কী করে একজন ভালো সাকসেসফুল ট্রেডার হওয়া যায়। দেখুন, অনেকেই তো ট্রেডার আছে, নিজেদেরকে ট্রেডার বলে গণ্য করে, কিন্তু দেখা যায় বিভিন্নভাবে বিভিন্ন ভুল ট্রেডের জন্য তারা অনেক লস করে। তো তারা মোটেই সাকসেসফুল ট্রেডারের মধ্যে তো পড়ে না। তো সাকসেসফুল ট্রেডার হতে গেলে তার কতগুলো নর্মস আছে, যেই নর্মসগুলো তারা ফলো করে। কারণ একজন সাকসেসফুল ট্রেডার তখনই হতে পারবে যখন সে একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যাবে। সুতরাং সাকসেসফুল ট্রেডার হতে গেলে আমাদের যেটা প্রথমে জানতে হবে সেটা হচ্ছে ক্যাপিটালটাকে তারা কিভাবে ম্যানেজ করে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, ক্যাপিটালটাকে ম্যানেজ করা কিন্তু একটা ট্রেডারের সবথেকে প্রথম কাজ। যেমন ধরুন, আপনার কাছে 1,00,000 টাকার একটা ক্যাপিটাল আছে। এই 1,00,000 টাকার ক্যাপিটাল নিয়ে আপনি মার্কেটে এসছেন একজন ট্রেডার হবেন বলে। 1,00,000 টাকা যে ট্রেডার ভালো নয়, যে সাকসেসফুল ট্রেডার নয়, সে 1,00,000 টাকা প্রথমে ইনভেস্ট করে দেবে। কিন্তু যে সাকসেসফুল ট্রেডার হবে সে কী করবে, সে এটাকে দুটো পার্টে ভাগ করে নেবে। 50,000 আপনার কাছে 1,00,000 টাকার বেশিও থাকতে পারে, আপনার কাছে 2,00,000 টাকা, 5,00,000 টাকা, 10,00,000 টাকা থাকতে পারে। সেই হিসাবে আপনি ওটাকে ডিভাইড করে নেবেন। 2,00,000 থাকলে 4টে স্লটে ভাগ করে নিলেন, 5,00,000 থাকলে 10টা স্লটে ভাগ করে নিলেন। আমি এখানে 1,00,000টাকে 10টা স্লটে দুটো স্লটে দেখাচ্ছি। দুটো স্লটে আপনি ভাগ করে দেবেন। এইটা হলো আপনার ট্রেডিংয়ের জন্য, এটা আপনি ব্যবহার করবেন আপনার ট্রেডিংয়ের জন্য। আর এইটাকে আপনি ব্যবহার করবেন ক্যাশ ইন হ্যান্ড। এটা হচ্ছে আপনার ক্যাশ ইন হ্যান্ড। কেন ক্যাশ ইন হ্যান্ড সেটা একটু বলি। আপনি ধরুন যখন এটা ট্রেডটা নিচ্ছেন তখন নিফটি ধরুন অল টাইম হাইতে আছে। নিফটি তখন অল টাইম হাই আছে। সাডেনলি দেখলেন নিফটি গ্যাপ ডাউন হলো, এটা অনেকটা নিচে পয়েন্ট পড়ে রইল। তখন আপনি যেটাতে ট্রেড করেছেন এই 50,000টা, এটা নেমে চলে এলো ধরুন 10,000 টাকায়। তাহলে আপনি কোথা দিয়ে ট্রেড করবেন? আপনার কাছে তো কোনো ক্যাশ ইন হ্যান্ড নেই, কোনো ক্যাশ ফ্লো নেই আপনার কাছে। দেখা গেল অল টাইম হাই থেকে যখন নিফটিটা পড়লো, পরের দিনই তো উঠে যাবে না আবার। এই নিফটিটা এখন পড়লো, এখন 3-4 মাস ধরে এর একটা ধরুন বিয়ারিশ ফেজ চলে এলো, তাহলে সেই সময় আপনার এই যে অ্যামাউন্টটা আছে এটা ব্লক হয়ে গেল 50,000টা। তখন আপনি কি করবেন, এই যে 50,000 ক্যাশ ইন হ্যান্ডটা, এটা আপনার হাতে কিন্তু সাপোর্ট রইল। যেদিন নিফটি এই বিয়ারিশ মোড থেকে পড়ে সাপোর্ট লেভেলে ধাক্কা খেয়ে আবার উঠবে, সেই সময় কিন্তু আপনার এই টাকাটা কাজে লেগে যাবে। সুতরাং আপনাকে এই 50,000টাকে কিন্তু ইনভেস্ট করা যাবে না, এইটাকে আপনাকে ক্যাশ ইন হ্যান্ড রাখতে হবে। এইবার ক্যাশ ইন হ্যান্ড যদি আপনি না রাখেন, অনেকে আছেন ক্যাশ ইন হ্যান্ড রাখতে চাইছেন না, এই অল্প টাকার মধ্যে ইনভেস্ট করে দিতে চাইছেন, সে কী করবেন, তারা করবেন সেই দুটো প্লটে ভাগ করবেন, একটা 50,000 আর একটা 50,000, দুটোকে আলাদা আলাদা শেয়ারে ট্রেড করবেন। পুরো 1,00,000 টাকাকে একবারে কোনো একটা জায়গায় ইনভেস্ট করে দেবেন না। এইটাকে একটা জায়গায় ইনভেস্ট করবেন, ধরুন এ শেয়ারে ইনভেস্ট করলেন, এটাকে একটা শেয়ারে ইনভেস্ট করবেন, ধরুন বি শেয়ারে ইনভেস্ট করলেন। তাহলে কী হবে, কোনো একটা শেয়ার দুটো তো একসাথে কোনো দিনও পড়ে যাবে না। ধরুন এই শেয়ারটা পড়ে গেল, তাহলে এই শেয়ারটা উঠবে, এই শেয়ারটা থেকে আপনি লাভ করতে পারবেন। এই যে ছোটো ডাইভার্সিফাই, আপনার কাছে ক্যাপিটালটা অনেক ছোট, সুতরাং আপনি ডাইভার্সিফাই অনেক ছোটো করতে পারবেন। আপনার কাছে 5,00,000 টাকা 10টা শেয়ারে ডাইভার্সিফাই করতে পারতেন। তো আপনাকে কী করতে হবে, এইটা যে আছে এই নিয়মটাকে মেনে চলতে হবে। এবার আপনি 1,00,000 টাকার মধ্যে 50,000 টাকা ইনভেস্ট করলেন, বাকি 50 টাকা ক্যাশ ইন হ্যান্ড। মার্কেট যদি বিয়ারিশ মোডে পড়ে যায়, ধাক্কা খেয়ে আবার যখন উপরের দিকে উঠবে, তখন এই 50,000 টাকা দিয়ে আপনি অনেক টাকা ইনকাম করতে, কারণ অনেক নিচে চলে গেছে নিফটি। সুতরাং ওই 50,000 টাকার ক্যাপিটালটা আপনি দেখা যাবেন হয় আপনার 75,000 বা 1,00,000 পর্যন্ত হতে পারে, ডাবল হয়ে যেতে পারে। না হলে যারা মনে করছেন আমাদের ক্যাপিটাল ছোট, ওইটুকু ক্যাশ ফ্লো আমার রেখে লাভ নেই, তাহলে তারা দুটো সেক্টরে ভাগ করে দিলেন। তাহলে কিন্তু আপনার এই ম্যানেজমেন্টটা, ছোট্ট ম্যানেজমেন্টটা কিন্তু আপনাকে সাকসেসফুল ট্রেডার হতে সাহায্য করবে। নেক্সট হচ্ছে আপনার অবজারভেশন। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। অবজারভেশন কেন? ধরুন আপনি একটা ট্রেড করতে এসেছেন, আপনি কোনো কিছু অবজার্ভ করছেন না, ভালো লক্ষ্য নেই আপনার কোনো একটা জিনিসের প্রতি, আপনি একটা টাকা ইনভেস্ট করে দিচ্ছেন, যা হলো, যেদিকে নিফটি ছুটলো এদিকে, ডান দিকে, বাঁ দিকে,
এরকম করলে আপনার চলবে না। আপনাকে একজন ভালো অবজারভার হতে হবে। অবজারভারের জন্য প্রথমে আপনাকে দেখতে হবে যে আজকে যখন আপনি ট্রেড করতে যাচ্ছেন সেই সময় কোন শেয়ারটা চলছে দেখলে হবে না, আপনাকে দেখতে হবে কোন সেক্টরটা চলছে। ধরুন আমার শেয়ার বাজারে 10-15টা সেক্টর আছে। আপনি মনে করলেন আমি একটা উদাহরণস্বরূপ বলছি, ধরুন আপনি যখন এলেন তখন দেখলেন এই এফএমসিজি সেক্টরটা আপ আছে, আপনি দেখলেন এই যে আইটি সেক্টরটা এটা ডাউন আছে। তাহলে আপনি কার সাথে কাজ করবেন? এফএমসিজি সেক্টর। কারণ আমরা ট্রেডাররা কার সাথে কাজ করি? উইথ দ্য ট্রেন্ড। উইথ দ্য ট্রেন্ডে কাজ করলেই ট্রেডাররা কিন্তু প্রফিটেবল হয়। যারা ট্রেডের এগেনস্টে কাজ করে তারা কিন্তু একজন সাকসেসফুল ট্রেডার নয়। দেখা গেল আইটি সেক্টরটা আপনার চলছে না, আপনি কি করলেন? আইটি সেক্টর চলছে না, আপনি টিসিএসে এন্ট্রি নিলেন। অটোমেটিক্যালি আইটি সেক্টর যদি পড়ে তো টিসিএসটাও পড়বে। তখন আপনার কি মনে হবে? না, টিসিএসটা ভালো শেয়ার ছিল না এবং সেই শেয়ারটা থেকে আমি লাভ করতে পারলাম না। সুতরাং এই জায়গাটায় আপনাকে দেখতে হবে এফএমসিজি সেক্টরটা আপনাকে চয়েস করতে হবে। এইবার এফএমসিজি সেক্টরটা যখন আপনি চয়েস করবেন তখন আপনাকে দেখতে হবে এখান থেকে যে স্টকগুলো আমি ধরলাম, এফএমসিজি 10টা স্টক আছে বা 10টা শেয়ার আছে। এই 10টা শেয়ারের মধ্যে দেখতে হবে কোন শেয়ারগুলো এখন আন্ডার ভ্যালুড আছে। এই 10টা শেয়ারের মধ্যে দেখা গেল আমার 2টো স্টক এমন আছে যেটা আছে আন্ডার ভ্যালুড। তাহলে আমি এই স্টকে এন্ট্রি নেব, কারণ স্টকটা আন্ডার ভ্যালুড মানে এই স্টকটা যেদিনকে এই সেক্টরটা চলছে সেই অবস্থায় এই শেয়ারগুলো অনেক তুল্য মূল্য সস্তা। তাহলে আমি যদি এটাকে তো দেখে বুঝবেন, পি রেশিও দেখে বুঝতে পারবেন নাম্বার 1। 2 নম্বর কী বুঝতে পারবেন? যে শেয়ারটার যে রেঞ্জ আছে সেই রেঞ্জের কোনখানে শেয়ারটা রয়েছে, তাহলে আমি সস্তা আর কোনটা দামি সেই বুঝতে পারবো সেই দিনের জন্য। তাহলে এই শেয়ারে সেইটার দিকে যদি আপনি এন্ট্রি নেন তাহলে আপনার ফর্মুলাটা কী হলো? যে সেক্টরটা চলছে সেই সেক্টরতে এন্ট্রি নিলেন, যে শেয়ারটা সস্তা আছে সেই শেয়ারটা এন্ট্রি নিলেন, সেখান থেকে স্টকটা যখন আপনার বুল রান করে নিল আপনি কিন্তু আপনার লক্ষ্য যে প্রফিটটা, যে টার্গেটটা, সেটা আপনি নিয়ে বেরিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে 1 নম্বর অবজারভেশন। দ্বিতীয় অবজারভেশন কি? দ্বিতীয় অবজারভেশন হচ্ছে আপনার শেয়ার বাজারে অনেক ফাঁক ফোকর আছে যেগুলো আপনাকে দেখতে হবে। যে ফাঁক ফোকরগুলো আপনি যদি সন্ধান করতে পারেন বা আপনি ট্রেড করতে করতে আপনার চোখের সামনেই আসবে সেই সমস্ত ফাঁক ফোকরগুলো, যেগুলোতে আপনি এন্ট্রি নিলে খুব সহজে অল্প সময়ে অল্প টাকায় অধিক মুনাফা কিন্তু আপনি কামাতে পারবেন। কারণ এই টোটাল জিনিসটাই কিন্তু অ্যাপ্লিকেশন অফ ফর্মুলেশনের খেলা। ফর্মুলাকে যত ভালোভাবে আপনি অ্যাপ্লাই করবেন তত তাড়াতাড়ি আপনি প্রফিট করতে পারবেন। সুতরাং অবজারভেশনের এই দুটো দিক অবশ্যই মনে রাখবেন। তারপরের যে জিনিসটা আসবো সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কনফিউশন। কেন কনফিউশন? দেখা গেল অনেক সময় অনেক দিন এমন আসে যে সময়ে আমরা ট্রেড খুঁজে পাই না। দেখা গেল সেই দিনকে কেন খুঁজে পাই না, আমরা সেটাকে অ্যানালিসিস করি না। দেখা যাবে নিফটি সেদিনকে হয়তো 20 পয়েন্ট বাড়ছে, 20 পয়েন্ট কমছে, এই রেঞ্জটার মধ্যে কিন্তু ফেসে আছে নিফটি। মানে যেটাকে আমরা বলি সাইডওয়েজ মার্কেট আছে। তো যদি নিফটি এরকম সাইডওয়েজ মার্কেট আছে, নিফটি তো সমস্ত শেয়ারের একটা ইন্ডেক্স, এটা যদি সাইডওয়েজে থাকে তো অবভিয়াসলি আপনি যে শেয়ারটাতে ইনভেস্ট করছেন সেটাও আপনার সাইডওয়েজ থাকবে। তাহলে আপনি মনে করলেন কি কোনো সেক্টর চলছে না, সেদিনকে দেখবেন কোনো সেক্টরই চলছে না, চলছে নাবজে উঠছে একটা রেঞ্জের মধ্যে ফেসে আছে। আপনি মনে করলেন না, আমি এই শেয়ারটা আমার ভালো লাগছে, আমি এন্ট্রি নিয়ে নিলাম। অটোমেটিক আপনি দেখবেন আপনি এখান থেকে প্রফিট তো পাচ্ছেন না, লাস্টে গিয়ে দিনের শেষে যখন আপনি বেরিয়ে যাচ্ছেন প্রফিট থেকে, এদের আপনি লস করছেন আর তা না হলে ব্রোকারেজ দিয়ে বেরিয়ে যাচ্ছেন। সুতরাং সেদিনকে যদি আপনার মনে হয় কোনো ট্রেড খুঁজে পাচ্ছেন না, কনফিউজ হয়ে যাচ্ছেন, 10টা 11টা 12টা বেজে গেছে, একদম ল্যাপটপ বন্ধ করুন কিংবা মোবাইলের অ্যাপ বন্ধ করুন, সেদিনকের জন্য ট্রেড বন্ধ রাখুন। সুতরাং কনফিউশন থাকলে কিন্তু সেদিনকে ট্রেড নেওয়া যাবে না। তারপরে হচ্ছে আপনার স্টক সিলেকশন। স্টক সিলেকশনটা আমি তখনও বলেছি যখন আমি অবজারভেশনের একটা পার্ট বলছিলাম, তখনও বলেছি যে স্টক সিলেকশন করবার সময় দেখতে হবে পি রেশিওটা ধরুন একটু দেখলেন আপনি, কারণ এটা থেকে আপনি বুঝতে পারবেন আন্ডার ভ্যালুড না ওভার ভ্যালুড। ঠিক আছে। দ্বিতীয় আপনি জিনিস বুঝতে পারলেন শেয়ারটার রেঞ্জ,
শেয়ারটা একটা রেঞ্জ, যে এইটার মধ্যে যে ঘোরাফেরা করছে শেয়ারটা, সেইখানে শেয়ারটা কোন পজিশানে আছে এটা দেখে আপনি বুঝতে পারেন। দ্বিতীয় হচ্ছে সেক্টর দেখলেন, সেক্টরটাকে সিলেক্ট করলেন, সেক্টর সিলেক্ট করে ফেললেন। ধরুন ওই এফএমসিজি বলেছিলাম, এফএমসিজি সেক্টর সিলেক্ট করলেন, সেক্টর সিলেক্ট করার পরে একটা স্টক সিলেক্ট করলেন, শেয়ার সিলেক্ট করলেন, শেয়ার সিলেক্ট করার পরে দেখলেন পি রেশিও কী আছে, পি রেশিও সিলেক্ট করার পর দেখলেন তার রেঞ্জ কী আছে। এইগুলোর মাধ্যম দিয়ে আপনাকে স্টকটা সিলেক্ট করতে হবে, কারণ আপনি কিন্তু একজন ট্রেডার হতে চলেছেন, ইনভেস্টার নয়। সুতরাং ইনভেস্টারেরও সেই প্রবলেম আছে। ইনভেস্টার এখন যদি মনে করে আমি অনেকটা উপরে গিয়ে কিনে ফেললাম, সে কি ভালো ইনভেস্টার হলো না। তেমনি ট্রেডারের নিয়ম হচ্ছে আমি 4 দিন, 5 দিন, 2 দিন, 3 দিন, 1 ঘন্টা, 10 মিনিট, কত কম সময়ের মধ্যে আমি অধিক মুনাফা শেয়ার বাজার থেকে বার করতে পারবো। তার জন্যই তাদেরকে ফর্মুলা, টেকনিক্যাল অ্যানালিসিস তাকে করতেই হবে। ইনভেস্টার না করলেও চলবে, তাকে টেকনিক্যাল অ্যানালিসিস জানতেই হবে। আর টেকনিক্যাল মানে ওই ফর্মুলাটাকে কীভাবে অ্যাপ্লাই করবো তার উপরেই আমার স্টকগুলো এমনিই বেরিয়ে আসবে। সুতরাং স্টক সিলেকশনের ক্ষেত্রে আমরা এগুলো দেখতে পারি। আর যেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট সেটা বলি, সাপোর্ট আর রেজিস্ট্যান্স, যেটা খুব স্টক সিলেকশন করার পরে এন্ট্রি লেভেল করতে আমাদের লাগবে, সেটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। ধরুন আপনি একটা শেয়ার সিলেক্ট করে ফেলেছেন, তারপরে একটা জিনিস দেখছেন, এটা হচ্ছে রেজিস্ট্যান্স এরিয়া, এটা হচ্ছে সাপোর্ট এরিয়া। আমি ধরে নিলাম রেজিস্ট্যান্স এরিয়ায় এর দামটা হচ্ছে 500 টাকা, সাপোর্ট এরিয়ায় এর দামটা হচ্ছে 300 টাকা। এখন আপনি একজন অবজার্ভ করে পর দেখলেন যে এই শেয়ারটা, এই সেক্টরটা ভালো চলেছে, এই সেক্টরের থেকে এই শেয়ারটা ভালো চলেছে, এই শেয়ারটা আন্ডার ভ্যালুড আছে, এখানে এন্ট্রি নেওয়া যেতে পারে। এবার এন্ট্রিটা কোথায় নেব, এটা একটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস। দেখা গেলো আপনি যে সময়টায় শেয়ার মার্কেটে ঢুকলেন, তখন শেয়ারটার দাম যাচ্ছে 495। আপনি মনে করেন আমার তো সব কিছু ঠিকঠাক আছে, সেক্টর সব দেখে ফেলেছি, আমার শেয়ারও দেখা হয়ে গেছে, নিফটিও আজকে ভালো আছে উইথ দ্য ট্রেন্ড, সুতরাং আমি এখানে এন্ট্রি নিতে পারি। এন্ট্রি নেওয়ার আপনি রেজিস্ট্যান্স দেখেননি, 500 রেজিস্ট্যান্স, 495 আপনি যখন এন্ট্রি নিলেন, 500 গিয়ে স্টকটা ফিরে এলো 300, তা আপনার ক্যাপিটালটা তো কমেই গেল। এইখানে আপনাকে দেখতে হবে আপনি যখন এন্ট্রি নিচ্ছেন এই রেঞ্জটা কী আছে 500 আর 300-র মাঝখানে। যদি দেখেন 495, তাহলে আপনি একটু ওয়েট করুন, একটু স্টকটা নিচের দিকে আসুক, মোটামুটি যদি 320, 300 আসে, আমি সেখান থেকে এন্ট্রি নেব। ওখান থেকে যখন ব্যাক করবে তখন ম্যাক্সিমাম মুনাফা নিতে পারবো। অথবা আপনি যখন ঢুকলেন শেয়ারে, তখন দেখলেন 420 টাকা দাম আছে, 420 থেকে 500 টাকা রেজিস্ট্যান্সটা অনেকটা দূরে, 80 টাকার ডিস্টেন্সে আছে, তখন আপনি মনে করতে পারেন না, আমি এখান থেকে এন্ট্রি নিলে আমি ওখানে টাকা পেতে পারি, একটা ভালো মুনাফা পেতে পারি। তো এই জিনিসগুলো, এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু বিরাট বড় একটা রুলসের মধ্যে পড়ে। এইগুলো একটা ডিসিপ্লিন তৈরি করে একজন ট্রেডারের। এইগুলো যদি আপনি ভালোভাবে ট্রেড করতে পারবার সময় মনে রাখতে পারেন, তাহলে আপনি কিন্তু 80% অ্যাকুরেসির সাথে এগিয়ে যাবেন, আর ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম প্রফিট কিন্তু আপনি গেইন করতে পারবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকন প্রেস করবেন। এই ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।